আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিডি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এই অধ্যায়ের লেকচার 3 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা লেকচার 3 তে বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে মূলত আলোচনা করি কয়েকটা বিষয় সম্পর্কে। তো আশা করি তোমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটা করে ফেলছো। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা আজকের এই ক্লাসে মূলত আলোচনা করব একটি প্রোগ্রামের সংগঠন, একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, প্রোগ্রাম ডিজাইন মডেল। আজকে আমরা এই তিনটা টপিক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করলে ইনশাআল্লাহ তোমাদের কাছে এই বিষয়গুলো একদম সহজ মনে হবে। তোমাদের কাছ থাকবে প্রত্যেকটা ক্লাস করার সাথে সাথে ক্লাসে আমি যা কিছু পড়াচ্ছি সবকিছু নোট করে ফেলা। ওকে, তো আজকে আমাদের লেকচার 3, ঠিক আছে? আশা করি তোমরা এর মধ্যে লেকচার 1 এবং 2টা করে ফেলছো। ওকে, তো আজকে আমাদের লেকচার 3। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি প্রোগ্রামের সংগঠন, একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, তারপরে প্রোগ্রাম ডিজাইন মডেল। এই তিনটা বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের 4 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে একটি প্রোগ্রামের সংগঠন। একটি প্রোগ্রামের সংগঠন, ঠিক আছে? ওকে, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। তো একটি প্রোগ্রামের সংগঠন বলতে আসলে জিনিসটা কি বোঝায়, ঠিক আছে? এটা আগে আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমরা যে জিনিসটা মনে রাখবো, একটি একটি প্রোগ্রামের সামগ্রিক গঠন, একটি প্রোগ্রামের সামগ্রিক গঠন, এর অভ্যন্তরীণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর গঠন এবং একটির সাথে অন্যটির পারস্পরিক সম্পর্ককে প্রোগ্রামের সংগঠন বলা হয়। প্রোগ্রামের সংগঠন বলে। তাহলে আমরা এই জায়গায় যেটা শিখলাম সেটা হচ্ছে একটি প্রোগ্রামের সংগঠন, এটার মানে কি একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? একটি প্রোগ্রামের সংগঠন এর মানে কি? একটি প্রোগ্রামের সামগ্রিক গঠন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে স্ট্রাকচারটা আমরা পাই, এর অভ্যন্তরীণ ক্ষুদ্র অংশগুলোর গঠন। ঠিক আছে? এখানে একটা গঠন শব্দ হবে। এর অভ্যন্তরীণ ক্ষুদ্র অংশগুলোর গঠন এবং একটির সাথে অন্যটির পারস্পরিক সম্পর্ককে প্রোগ্রামের সংগঠন বলা হয়। এটা হচ্ছে প্রোগ্রামের সংগঠন কাকে বলে। যদি এই প্রশ্নটা করা হয় সেক্ষেত্রে আমরা এটা অ্যান্সার করব। তাহলে একটি প্রোগ্রামের সামগ্রিক গঠন, এর অভ্যন্তরীণ ক্ষুদ্র অংশগুলোর গঠন এবং একটির সাথে অন্যটির পারস্পরিক সম্পর্ককে প্রোগ্রামের সংগঠন বলে। আমরা যখন একটা প্রোগ্রাম তৈরি করি সেক্ষেত্রে এটার ভেতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে। সবগুলোর সমন্বয়ে আমরা কোনো একটা সমস্যাকে সমাধান করি। আচ্ছা, তো আমরা আগে যেটা পড়তাম, একটি প্রোগ্রামের সংগঠন হচ্ছে তিনটা। আগে আমরা পড়তাম তিনটা: ইনপুট,
তারপরে প্রসেসিং, তারপরে আউটপুট। তাহলে আগে আমরা পড়তাম একটি প্রোগ্রামের সংগঠন কয়টি? 3টি, ইনপুট, প্রসেসিং, আউটপুট। তবে বর্তমানে এইচএসসি 27 ব্যাচ তোমাদের যে বইটা আছে সেখানে বলা আছে একটি প্রোগ্রামের সংগঠন 2টি। কয়টি? 2টি। কি কি? একটা হচ্ছে গুড স্ট্রাকচার অর্থাৎ ভালো সংগঠন, এবং অন্যটা হচ্ছে উইক স্ট্রাকচার কিংবা দুর্বল সংগঠন। তাহলে আমরা বর্তমানে এইচএসসি 27 সিলেবাস অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটি প্রোগ্রামের সংগঠন 2টি। একটা হচ্ছে ভালো সংগঠন, যেটাকে ইংলিশে বললে আমরা বলবো গুড স্ট্রাকচার, এবং অন্যটা হচ্ছে উইক স্ট্রাকচার। ঠিক আছে, ওকে। আর আগে আমরা যেটা পড়তাম সেটা হচ্ছে একটি প্রোগ্রামের সংগঠন 3টি, ইনপুট, প্রসেসিং, আউটপুট। অর্থাৎ কোনো একটা সমস্যা সমাধান করলে সেখানে আমরা প্রধানত এই 3টা বিষয় আমরা পেতাম, ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট নিতাম, তারপরে ইনপুটগুলোকে প্রসেস করে আমরা আউটপুট দেখাতাম। ওকে, এটা হচ্ছে আগের সিলেবাস অনুসারে। ওকে, ফাইন। তো এখন আমি একটু এই যে এইচএসসি 27 তোমাদের সিলেবাসে যে 2টা বিষয় আছে, ভালো সংগঠন এবং দুর্বল সংগঠন, এই 2টা বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়টা দেখবে। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এইচএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের জন্য আইসিডি বেসিক টু প্রো কোর্সটা চলমান আছে। যাদের আইসিডিতে সমস্যা, আইসিডি বোঝো না, তোমরা চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারো। এই কোর্সটা করলে আইসিডির একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই তুমি এই সাবজেক্টটা ভালো করবে। এই কোর্সের সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে 999 টাকা। যারা কোর্সে যুক্ত হতে চাও তোমরা আমাকে হুমায়ুন স্যার পেজে ইনবক্স করতে পারো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো দেখো, আমরা দেখলাম নতুন সিলেবাস অনুযায়ী একটি প্রোগ্রামের সংগঠন 2টি। একটা হলো গুড স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি ভালো সংগঠন, গুড স্ট্রাকচার। তো গুড স্ট্রাকচার আসলে কি, এটা একটু বোঝার চেষ্টা করবা। গুড স্ট্রাকচারের আসলে বিষয়গুলো কি? সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যেখানে প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে, প্রচলিত নিয়ম অনুসরণ। দ্বিতীয় বিষয় হচ্ছে স্পষ্ট সম্পর্ক। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে সুনির্দিষ্ট ডেটা প্রবাহ। তাহলে যখন একটা প্রোগ্রামে আমরা দেখব প্রচলিত নিয়ম অনুসরণ করা হচ্ছে, স্পষ্ট সম্পর্ক বিদ্যমান, সুনির্দিষ্ট ডেটা প্রবাহ আছে, সেটাকে আমরা বলবো গুড স্ট্রাকচার কিংবা ভালো সংগঠন। তাহলে ভালো সংগঠনে প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে, স্পষ্ট সম্পর্ক থাকবে, সুনির্দিষ্ট ডেটা প্রবাহ থাকবে। আর যদি বলা হয় উইক স্ট্রাকচার কিংবা দুর্বল সংগঠন, সেক্ষেত্রে জিনিসটা আসলে কি একটু খেয়াল করবে। উইক স্ট্রাকচার কিংবা দুর্বল সংগঠন, সেক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে না। ঠিক আছে, আমরা বলতে পারি প্রচলিত নিয়ম উপেক্ষা। তারপর স্পষ্ট সম্পর্ক থাকবে না। স্পষ্ট সম্পর্ক
নেই। তারপর এলোমেলো এলোমেলো ডেটা প্রবাহ, এলোমেলো ডেটা প্রবাহ। তাহলে উইক স্ট্রাকচার কিংবা দুর্বল সংগঠন আমরা কাকে বলবো? যখন কোন একটা প্রোগ্রামে প্রচলিত নিয়ম উপেক্ষা করা হবে, স্পষ্ট সম্পর্ক থাকবে না এবং ডেটা প্রবাহ এলোমেলো, ওই ধরনের যে প্রোগ্রাম সেটাকে আমরা বলবো উইক স্ট্রাকচার কিংবা দুর্বল সংগঠন। তাহলে আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। সো এখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটি প্রোগ্রামের সংগঠন, আমরা আগে পড়তাম একটি প্রোগ্রামের সংগঠন হচ্ছে তিনটা: ইনপুট, প্রসেসিং, আউটপুট। আর বর্তমানে যে সিলেবাস, ওই সিলেবাসে বলা আছে একটি প্রোগ্রামের সংগঠন দুটি, একটা ভালো সংগঠন, অন্যটা হচ্ছে দুর্বল সংগঠন। যদি প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়, স্পষ্ট সম্পর্ক থাকে এবং সুনির্দিষ্ট ডেটা প্রবাহ থাকে, ওই ধরনের যে প্রোগ্রাম সেটাকে আমরা বলবো ভালো সংগঠন। আর যদি প্রচলিত নিয়ম উপেক্ষা করা হয়, স্পষ্ট সম্পর্ক না থাকে, পাশাপাশি যদি আমরা দেখি এলোমেলো ডেটা প্রবাহ আছে, সেক্ষেত্রে ওই ধরনের যে প্রোগ্রাম সেটাকে বলবো আমরা উইক স্ট্রাকচার। ঠিক আছে? আর প্রোগ্রামের সংগঠন কাকে বলে? একটি প্রোগ্রামের সামগ্রিক গঠন, এর অভ্যন্তরীণ ক্ষুদ্র অংশগুলোর গঠন এবং একটির সাথে অন্যটির পারস্পরিক সম্পর্ককে প্রোগ্রামের সংগঠন বলে। ঠিক আছে? ওকে, আশা করি তাহলে তোমাদের এই টপিকটা ক্লিয়ার। এই টপিকটা থেকে যদি প্রশ্ন আসে তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, ফাইন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে। ওকে, তাহলে আমরা একটি প্রোগ্রামের সংগঠন এই টপিকটা শেষ করলাম। তোমরা জাস্ট এইটুকু মাথায় রাখবে, সেটা হচ্ছে আমাদের নতুন সিলেবাস অনুযায়ী একটি প্রোগ্রামের সংগঠন দুটি, একটা হচ্ছে গুড স্ট্রাকচার, অন্যটা উইক স্ট্রাকচার। এই দুইটা বিষয় তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে। ওকে, এরপর দেখো আমাদের 5 নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের 5 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। ফাইন। একটি প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। ওকে, তো খেয়াল করো, একটি প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। একটি প্রোগ্রাম তৈরির ধাপ হচ্ছে মোট, একটি প্রোগ্রাম তৈরির ধাপ হচ্ছে মোট 7টি। ঠিক আছে? তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। প্রথমটাকে আমরা বলতে পারি প্রবলেম ডেফিনেশন, কিংবা যেটাকে যদি আমরা বাংলাতে বলি আমরা বলতে পারি সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ। ইংলিশে বললে আমরা যেটাকে বলতে পারি প্রবলেম ডেফিনেশন। প্রবলেম ডেফিনেশন। তাহলে প্রথমটা হচ্ছে সমস্যার নির্দিষ্টকরণ কিংবা প্রবলেম ডেফিনেশন। ঠিক আছে? এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সমস্যার বিশ্লেষণ, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি প্রবলেম অ্যানালাইসিস। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন। তো প্রোগ্রাম ডিজাইন, এটা নিয়ে কথা আছে।
এই যে প্রোগ্রাম ডিজাইন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্পর্কে কথা আছে। আমরা তিনটা বিষয়ের সাহায্যে একটা প্রোগ্রাম ডিজাইন করি। কি কি? ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্টের আগে অ্যালগোরিদম লিখি, ঠিক আছে? অ্যালগোরিদম, অ্যালগোরিদম ইংলিশে লিখলে কি হবে? অ্যালগোরিদম, ঠিক আছে? এরপর হলো ফ্লো চার্ট। ফ্লো চার্ট ইংলিশে হলে ফ্লো চার্ট। এরপরে সুডো কোড। সুডো কোড আমরা যদি এটাকে লিখি সেক্ষেত্রে হবে PSUEDOCODE। সুডো হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে সমস্যার নির্দিষ্টকরণ, এরপরেরটা সমস্যার বিশ্লেষণ, তারপরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন আমরা তিনটা বিষয়ের সাহায্যে করব: অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডোকোড। তো মূলত আমাদের লাগবে এখানে দুইটা, একটা হচ্ছে অ্যালগোরিদম এবং অন্যটা হলো ফ্লোচার্ট। সুডোকোড আমাদের প্রয়োজন নেই, তারপরেও তোমাদেরকে একটু এটা আমি বুঝাই দিব। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে এটা লাগবে আর এটা লাগবে। ওকে, তারপরে নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে কোডিং। এখানে আমরা কি করব? এখানে আমরা কোডিং করব, ঠিক আছে? এখানে আমরা কোডিং করব। তো কোডিং আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ভাষার সাহায্যে করব, সেটা হতে পারে সি, C++, পাইথন, জাভা। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে সি কে নিয়ে, সুতরাং আমরা এখানে সি এর সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব সেটা আমরা দেখব। কোডিং এর পূর্বে আমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের সাহায্যে সমস্যাটাকে ডিজাইন করব। ওকে, তারপরে নাম্বার 5 একটু দেখবে তোমরা। নাম্বার 5 হচ্ছে প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং। প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং। তাহলে প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং জিনিসটা কি? আমরা কোডিং করার পরে আমাদের কোডটা ঠিকঠাক আছে কিনা, আমি যে সমস্যাটা সমাধান করার জন্য প্রোগ্রাম করছি ওই প্রোগ্রামটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা আমার টেস্ট করে দেখা লাগবে। যদি টেস্ট করতে গিয়ে প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করে তাহলে ভালো, আর যদি কোনো ভুল পাওয়া যায় সেটাকে আমাদের সংশোধন করতে হবে, যেটাকে বলা হয় ডিবাগিং। ওকে, তারপর আমরা নাম্বার 5 পর্যন্ত পড়লাম। এরপরে নাম্বার 6 হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। এরপরে নাম্বার 7 সর্বশেষ, সেটা হচ্ছে প্রোগ্রাম তাহলে আশা করি তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার। একটু আমাকে জানাবে এ পর্যন্ত তোমরা বিষয়গুলো বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে দেখো, এই যে আমরা দেখলাম একটি প্রোগ্রাম তৈরির ধাপ হচ্ছে মোট 7টি। প্রথমটা হচ্ছে সমস্যার নির্দিষ্টকরণ, অর্থাৎ আমরা প্রথমে কি ধরনের সমস্যা সমাধান করব সেটা আগে নির্দিষ্ট করব। আমার সমস্যাটা কি এবং সেটা সমাধান করার জন্য আমার কি কি লাগবে। তার মানে একদম প্রথম অবস্থায় আমাদের কাজ হচ্ছে আমি কি ধরনের সমস্যা সমাধান করব সেটা আগে নির্ধারণ করা। তারপরে সমস্যার বিশ্লেষণ। আমি সমস্যা নির্দিষ্ট করার পর তারপরে সমস্যাটা সমাধান করার জন্য আমি সমস্যাটাকে 3টা ধাপে দেখব। প্রথমে সমস্যাটা সমাধান করার জন্য আমি কি কি ইনপুট নিতে পারি, তারপরে আমরা কিভাবে সেটাকে প্রসেস করব,
তারপরে কিভাবে আমি আউটপুট দেখাবো। ঠিক আছে, তাহলে যে কোনো একটা সমস্যা তুমি সমাধান করবা, শুরুতে তোমার সমস্যাটা কি সেটাকে নির্দিষ্ট করতে হবে। হতে পারে তুমি 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য প্রোগ্রাম করবা, তাহলে এটা একটা সমস্যা। প্রথমে তুমি সেটাকে নির্দিষ্ট করছো, তারপরে ওই সমস্যাটা সমাধান করার জন্য তোমার কি কি ইনপুট লাগবে সেগুলো তুমি কিভাবে প্রসেস করবে এবং আউটপুট কিভাবে দেখাবে সেটা তুমি এই যে সেকেন্ড স্টেপে সেটা তুমি বিশ্লেষণ করবে। তাহলে প্রথমে হচ্ছে সমস্যার নির্দিষ্টকরণ, তারপরে সমস্যার বিশ্লেষণ, তারপরে প্রোগ্রাম ডিজাইন, অর্থাৎ সমস্যাটাকে আমরা বিভিন্ন মাধ্যমে ডিজাইন করব, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডো করতে, এই 3টা মাধ্যমে আমরা সেটাকে ডিজাইন করব। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ডিজাইন করার পর তারপর আমাদের কাজ হচ্ছে সরাসরি কোডিং করা। যেহেতু আমরা পড়তেছি এই চ্যাপ্টারে সি প্রোগ্রাম, সুতরাং আমরা সি ভাষার মাধ্যমে কোডিং করব। কোডিং করার পর তারপর সেটাকে আমি রান করতে যাব, রান করে দেখব বিভিন্ন ইনপুট দিয়ে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। যদি প্রোগ্রামে কোনো ভুল পাওয়া যায় সেটাকে সংশোধন করব, যেটাকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে, আচ্ছা, এরপরে নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম একটা সমস্যা সমাধান করার জন্য, এই প্রত্যেকটা স্টেপকে আমরা ডকুমেন্ট করে রাখবো, যাতে করে পরবর্তীতে আমি আমার প্রয়োজন অনুযায়ী আপডেট করতে পারি কিংবা কোনো কিছু পরিবর্তন করতে পারি। এরপরে আমাদের সর্বশেষ কাজ হচ্ছে প্রোগ্রাম আমরা তৈরি করে ফেললাম কোনো একটা সমস্যা সমাধান করার জন্য। এর পরের কাজ হচ্ছে প্রোগ্রাম মেনটেনেন্স, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন কিংবা সফটওয়্যার তৈরি করার পর তোমার সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, প্রয়োজন অনুযায়ী তোমার আপডেট করতে হবে, তারপর সেটার সিকিউরিটি তোমার চেক করতে হবে এবং যাতে করে এটা বেশি মানুষের কাছে রিচ করা যায় সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে তোমার সেটার জন্য এসইও করতে হবে, যেটাকে এসইও বলা হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তাহলে সহজ ভাষায় যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ মানে হলো এই যে প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেদিকে লক্ষ্য রাখা, প্রয়োজন অনুযায়ী আপডেট করা, এরপরে এটাকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করা, এরপর এটা সিকিউরিটি চেক করা। ঠিক আছে, তারপর প্রয়োজন হলে বেশি মানুষের কাছে যাতে করে এটা পৌঁছানো যায় সেদিকে খেয়াল রাখা, এরপরে এসইও করা অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটাকে কিংবা সফটওয়্যারটাকে যাতে করে প্লে স্টোরে কিংবা তোমার অ্যাপ স্টোরে, মানে আইওএস অ্যাপলের যে অপারেটিং সিস্টেম সেখানে অর্থাৎ অ্যাপ স্টোরে যাতে করে সেটাকে র্যাঙ্ক করানো যায়, বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। ওকে ফাইন, তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝছো। ওকে, তো এবার আমরা একটু এখান থেকে বিস্তারিতভাবে আলোচনা করব এই যে প্রোগ্রাম ডিজাইন এটা নিয়ে, তারপর প্রোগ্রাম টেস্টিং, ডিবাগিং এটা সম্পর্কে। কোডিং সম্পর্কে আমরা যখন থিওরি শেষ হবে তখন আমরা বিভিন্ন সমস্যা সরাসরি প্রোগ্রাম করার মাধ্যমে দেখব। ঠিক আছে, আর বাকি বিষয়গুলো হচ্ছে সাধারণ কথাবার্তা, যেমন হচ্ছে সমস্যার নির্দিষ্টকরণ বলতে কোনো একটা সমস্যাকে সমাধান করার পূর্বে আগে কি সমস্যা সমাধান করবা সেটা নির্দিষ্ট করতে হবে, ওই সমস্যা সমাধান করতে গিয়ে কি কি ইনপুট লাগবে, কিভাবে প্রসেস করা হবে, কিভাবে আউটপুট দেখানো হবে সেটা বিশ্লেষণ করবা, তারপরে প্রোগ্রাম ডিজাইন করবা। এই প্রোগ্রাম ডিজাইন নিয়ে মূলত আমি এখন আলোচনা করব। ঠিক আছে, এরপরে কোডিং, এরপরে টেস্টিং অ্যান্ড ডিবাগিং, তারপর ডকুমেন্টেশন, যা যা কাজ করছো সবকিছুকে ডকুমেন্ট করে রাখা, তারপরে মেনটেনেন্স। ঠিক আছে, ওকে। তো এরপরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্রোগ্রাম ডিজাইন যেটা আছে, যেটা আমাদের 3 নাম্বার স্টেপ, এটা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো খেয়াল করো, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডিজাইন।
তো আমরা বললাম আমরা তিনটা মাধ্যমে প্রোগ্রাম ডিজাইন করব, ঠিক আছে। প্রথমটা কি বললাম? প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম। একটু সবাই মনোযোগ দিয়ে দেখবে, অ্যালগোরিদম, অ্যালগোরিদম, ঠিক আছে। ইংলিশে বললে কেমন হবে? ইংলিশে বললে হবে অ্যালগোরিদম। ফাইন, তো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম মানে হচ্ছে, তোমরা যেটা মনে রাখবা সেটা হলো কোনো একটি সমস্যাকে কম্পিউটারের সাহায্যে সমাধান করার পূর্বে সমস্যাটিকে ধাপে ধাপে সমাধান করা। তাহলে আমরা বলতে পারি কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার পূর্বে সমস্যাটিকে ধাপে ধাপে সমাধান করা। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম মানে হচ্ছে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার পূর্বে সমস্যাটিকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে মূলত বলা হচ্ছে অ্যালগোরিদম। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার পূর্বে সমস্যাটিকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে মূলত বলা হচ্ছে অ্যালগোরিদম। বিষয়টা আমরা এক্সাম্পলের সাহায্যে একটু দেখব, খেয়াল করো। আমরা একটা প্রথমে সমস্যা নিচ্ছি। একটা সমস্যা হচ্ছে আমরা চাচ্ছি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য দুটি সংখ্যার যোগফল, জাস্ট তোমাদের আইডিয়ার জন্য। আমরা কিন্তু যখন প্রোগ্রাম করব প্রত্যেকটা প্রোগ্রামের অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা সাথে সাথে দেখে নিব, তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তোমাদেরকে আমি এখানে একটা আইডিয়া দিচ্ছি যে অ্যালগোরিদম আসলে কিভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম। তাহলে কি বললাম? দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম। এই যে আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম আমরা লিখলাম, এটা হচ্ছে আমরা সমস্যাটা নির্দিষ্ট করলাম, অর্থাৎ আমাদের সমস্যাটা কি সেটাকে নির্দিষ্ট করলাম। এটা হচ্ছে আমাদের স্টেপ 1, অর্থাৎ সমস্যার নির্দিষ্টকরণ। এখন দেখো, তুমি যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম করবা, এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, এখানে কোন দুটি সংখ্যা সেটা কি বলা আছে? অবশ্যই বলা নাই। অবশ্যই কোন দুইটা সংখ্যা সেটা বলা নাই। তাহলে আমরা যে কোনো দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম করব। তাহলে আমার ইনপুট কি হতে পারে? দুটি সংখ্যার জন্য আমি ইনপুট নিতে পারি একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা হচ্ছে এক্স চলক নিয়ে আমরা সামনে পড়ব, এবং অন্য একটি সংখ্যা হচ্ছে আমাদের ওয়াই চলক। তার মানে আমরা এই যে দুটি সংখ্যার যোগফল বের করার জন্য আমরা দুটি চলক নিচ্ছি, একটি এক্স চলক, অন্যটি ওয়াই চলক। তার মানে ইউজার যখন ইনপুট দিবেন দুটি সংখ্যা, একটি সংখ্যা আমরা এক্স চলকে রাখবো, অন্য সংখ্যাটি আমরা ওয়াই চলকে রাখবো। এখন দেখো, এক্স এর যে মানটা আসবে, ওয়াই এর যে মানটা আসবে, এই দুইটা মানকে আমরা যোগ করে একটা যোগফল আমরা এখানে পাবো। অবশ্যই একটা যোগফল পাবো। তো যোগফল যে আমরা পাবো, ওই যোগফলটাকে একটা চলকে রাখতে হবে। তাহলে সেটা হচ্ছে ধরে নিলাম সাম চলক কিংবা এস চলক।
তার মানে তুমি যোগফল করো, গুণফল করো, ক্ষেত্রফল করো, গড় করো, সবসময় তুমি প্রসেস করে যে মানটা আসবে সেটাকে তোমার একটা চলকের মধ্যে রাখতে হবে। তার মানে আমরা এখানে যে কাজটা করলাম, সমস্যা আমরা নির্দিষ্ট করার পর আমাদের কি ইনপুট লাগবে সেটা প্রথমে আমরা নির্ধারণ করলাম। দুটি ইনপুট নিছি, দুটি সংখ্যার জন্য, একটি এক্স, অন্যটি হচ্ছে ওয়াই। তারপরে প্রসেস করে যে মানটা আসবে সেটাকে আমরা এই চলকের মধ্যে রাখবো। অর্থাৎ এক্স এর মান কেউ একজন ইনপুট দিছে, ফর এক্সাম্পল 105, আর ওয়াই এর মান কেউ একজন ইনপুট দিছে 35। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 140, তাই না? এই যে 140টাকে আমি সাম চলকে রাখবো। তাহলে আমাদের ইনপুট হচ্ছে এক্স এবং ওয়াই, এই চলকগুলোতে বিভিন্ন মান আসবে। আমরা এই চলকগুলোর সাহায্যে দুটি সংখ্যার যোগফল বের করে সেটাকে অন্য একটা চলকে রাখবো, যেটা হচ্ছে একটা আউটপুট চলক। যেটা একটা কি চলক? যেটা হচ্ছে একটা আউটপুট চলক। যেটা একটা আউটপুট চলক। এরপরে আমরা এই সামটাকেই হচ্ছে আউটপুটে দেখাবো, অর্থাৎ সামের মধ্যে যে মানটা আসবে, যে মানটা রাখবো, সেটাকে আমরা আউটপুটে দেখাবো। তাহলে আমরা এখানে বিশ্লেষণ করলাম এতক্ষণ আমাদের ইনপুট কি কি হবে এবং সেটাকে কিভাবে প্রসেস করা হবে এবং কিভাবে আউটপুট দেখানো হবে। এটা হচ্ছে বিশ্লেষণ পর্যায়। এরপরে আসবে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। এই যে আমরা এখন ডিজাইন করব দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমরা অ্যালগোরিদম করব, এর মানে আমরা সমস্যাটাকে ডিজাইন করব। তাহলে কিভাবে করবা? লিখবো হচ্ছে এভাবে, ধাপ 1, সবসময় এভাবে লিখবা, ধাপ 1। একটু খেয়াল করবে সবাই। ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। তাহলে অ্যালগোরিদম করার সময় সবসময় এভাবে করতে হবে। ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধাপ 2, যেহেতু দুটি সংখ্যা, কোন দুটি সংখ্যা সেটা স্পষ্ট বলা নেই, সেক্ষেত্রে আমরা একটি নিলাম এক্স, অন্যটা হচ্ছে ওয়াই। আমরা বলবো এক্স এবং ওয়াই এর মান, অর্থাৎ এই দুইটা চলকের মধ্যে যে ইনপুটটা আসবে তাদের মান ইনপুট নিই। তারপরে ধাপ 3, দেখো ধাপ 3, তুমি তোমার মতো করে সাজিয়ে লিখতে পারো, কথাগুলো তোমার মতো হতে পারে, কোনো অসুবিধা নাই, তবে ধাপে ধাপে করতে হবে। অ্যালগোরিদম মানে হচ্ছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করা। তো আমরা ইনপুট নিয়ে ফেললাম, ইনপুট নেওয়ার পরে প্রসেস করতে হবে। তাহলে এক্স চলকের জন্য একটা মান আসলো, ওয়াই চলকের জন্য একটা মান আসলো। আমরা দুইটা চলককে যোগ করলাম, যোগ করে যোগফলটা একটা চলকে রাখলাম, সেটা সাম, কিংবা তুমি চাইলে তোমার মনের মতো যে কোনো মান তুমি এখানে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা এখানে প্রসেস করলাম, দুটি সংখ্যা যোগ করে যোগফলটাকে সাম চলকে রাখবো। এরপর লিখে দিব নির্ণয় করি। অর্থাৎ এখানে আমরা কি করলাম? এখানে আমরা যোগফলটা নির্ণয় করলাম। ফাইন। তারপরে যোগফল বের হয়ে গেল। এবার ধাপ 4, এই যে প্রসেস করে যোগফলটা বের হলো, যোগফলটা এই চলকের মধ্যে আছে, সাম চলক। তাহলে এখন আমরা বলবো সাম এর মান প্রদর্শন করি। কথাগুলো অবশ্যই তোমার মতো হতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে প্রোগ্রাম শেষ করি। তার মানে তোমার সর্বদা যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম শুরু করি, এরপরে প্রোগ্রাম শেষ করি, এই কথাটা তোমার সব সময় লিখতে হবে। তাহলে অ্যালগোরিদম মানে আমরা বুঝছি যে কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে অ্যালগোরিদম। ওকে, এবার আসো একই সমস্যা যেটার আমরা মূলত ফ্লো চার্ট করব। ঠিক আছে?
তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট আমাদেরকে করতে বলছে। তাহলে একটু মনোযোগ দিয়ে সবাই দেখবে, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট করার আগে কিছু বিষয় তোমাদের জানতে হবে। ফ্লোচার্ট জিনিসটা আসলে কি, প্রথমে তোমাদের ওই বিষয়টা সম্পর্কে আইডিয়া লাগবে, ঠিক আছে? তাহলে আগে আমরা ফ্লোচার্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়ে ফেলি। একটু খেয়াল করো, ফ্লোচার্ট মানে কোন একটা সমস্যাকে চিত্রের সাহায্যে সমাধান করা। তাহলে আমরা বলবো কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার পূর্বে সমস্যাটিকে চিত্রের সাহায্যে সমাধান করার প্রক্রিয়াকে ফ্লোচার্ট বলে। তাহলে আমরা শুরুতে একটা কাজ করলাম, আমরা ফ্লোচার্ট সম্পর্কে একটা আইডিয়া নিলাম, ঠিক আছে? তারপরে আসবে হচ্ছে ফ্লোচার্ট কিভাবে করব সেটা, ঠিক আছে? তাহলে ফ্লোচার্ট কাকে বলে? আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার পূর্বে এটা আপাতত হচ্ছে মুছে দেই। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার পূর্বে সমস্যাটিকে চিত্রের সাহায্যে সমাধান করার প্রক্রিয়াকে ফ্লোচার্ট বলে। তাহলে যখন কোনো সমস্যাকে আমি চিত্রের সাহায্যে সমাধান করব সে প্রক্রিয়াকে মূলত বলা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট দুই প্রকার। ফ্লোচার্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার সিস্টেম ফ্লোচার্ট, মনে রাখবে, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট, যেটা তোমার জানার কোনো প্রয়োজন নাই। একটা হলো সিস্টেম ফ্লোচার্ট এবং অন্যটা হচ্ছে মূলত প্রোগ্রাম ফ্লোচার্ট, এটা তোমার জানতে হবে, প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, অন্যটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, ঠিক আছে? তো তোমার জানতে হবে প্রোগ্রাম ফ্লোচার্ট সম্পর্কে, ঠিক আছে? তাহলে ফ্লোচার্ট মানে কি বললাম? ফ্লোচার্ট মানে হচ্ছে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার পূর্বে সমস্যাটিকে চিত্রের সাহায্যে সমাধান করার প্রক্রিয়াকে মূলত ফ্লোচার্ট বলা হয়। ফ্লোচার্ট দুই প্রকার, একটা সিস্টেম ফ্লোচার্ট, অন্যটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, ঠিক আছে? এখন ফ্লোচার্টের ক্ষেত্রে অবশ্যই চিত্রগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে। তাহলে তুমি একটু মনে রাখবে, সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে অ্যালগরিদম দেখে আসছি, ঠিক আছে? অ্যালগরিদমে তুমি দেখতে পাচ্ছ ধাপ 1 হচ্ছে প্রোগ্রাম শুরু করি, ধাপ 5 হচ্ছে প্রোগ্রাম শেষ করি। তাহলে অ্যালগরিদমে সবসময় শুরু করি এবং শেষ করি এই কথাটা থাকতে হবে, ঠিক আছে? সিমিলারলি আমরা যখন ফ্লোচার্ট করব, ফ্লোচার্টের ক্ষেত্রে শুরু এবং শেষ বোঝানোর জন্য তুমি যে চিত্রটা ইউজ করবা সেটা হচ্ছে এইভাবে, খেয়াল করো, এই চিত্রটা তুমি ইউজ করবা শুরু এবং শেষ বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূলত স্টার্ট এবং এন্ড। তোমার প্রোগ্রাম শুরু হচ্ছে, তোমার প্রোগ্রাম শেষ হচ্ছে,
ওই জিনিসটা সব সময় বোঝানোর জন্য এই ডিম্বাকৃতির যে চিত্রটা সেটা তুমি ব্যবহার করবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি এই যে অ্যালগোরিদমে দেখতে পাচ্ছ দ্বিতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে ইনপুট নেওয়ার ধাপ। এরপরে চতুর্থ যে ধাপটা আছে এখানে সেটা হচ্ছে আউটপুট দেখানোর ধাপ। তাহলে তুমি সব সময় ফ্লো চার্টের সাহায্যে যখন ইনপুট এবং আউটপুট দেখাবা, ফ্লো চার্টের সাহায্যে যখন তুমি ইনপুট এবং আউটপুট দেখাবা, অবশ্যই তুমি এই সামান্তরিক চিত্রটা ইউজ করবা। অবশ্যই তুমি এই সামান্তরিক চিত্রটা ইউজ করবা। এটার সাহায্যে মূলত তুমি কি করবা, ইনপুট এবং আউটপুট তুমি দেখাবা। ইনপুট এবং আউটপুট তুমি দেখাবা। ঠিক আছে? তাহলে ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য সামান্তরিক চিত্রটা অবশ্যই তোমার ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে তুমি এখান থেকে প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝানোর জন্য ডিম্বাকৃতির চিত্রটা ব্যবহার করবা। ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য সামান্তরিক চিত্রটা তুমি ব্যবহার করবা। এরপর প্রসেস করার জন্য যোগফল, গড়, ক্ষেত্রফল অর্থাৎ যত ধরনের প্রসেসিং এর কাজ আছে সেটার জন্য তুমি যে চিত্রটা ইউজ করবা সেটা হচ্ছে আয়তক্ষেত্র। সেটা কি? আয়তক্ষেত্র। তাহলে প্রসেস করার জন্য তুমি যে চিত্রটা ইউজ করবা সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে প্রসেসিং এর জন্য। এটা হলো প্রসেসিং এর জন্য, যোগফল, ক্ষেত্রফল, গড় ইত্যাদি। ওকে, তাহলে শুরু এবং শেষের জন্য ডিম্বাকৃতির, ইনপুট এবং আউটপুটের জন্য এই চিত্র, প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র। মনে থাকবে? আচ্ছা, এরপরে তোমার যে কাজ সেটা হচ্ছে দেখো, এরপরে আরো কয়েকটা চিত্র সম্পর্কে তোমার আইডিয়া লাগবে, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে যখন ওই রিলেটেড প্রোগ্রামগুলো আমরা দেখব তখন সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন তোমার অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে, তখন তুমি এই চিত্রটা ইউজ করবা। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি এই চিত্রটা ব্যবহার করবা। ঠিক আছে? এটা হচ্ছে ডিসিশন। এটা কি? এটা হলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার এই চিত্রটা ব্যবহার করতে হবে। যেমন যখন আমরা করব এই টাইপের প্রোগ্রাম, 2টি এবং 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, এই টাইপের প্রোগ্রাম যখন আমরা করব ওই ধরনের সমস্যাগুলোর জন্য তোমার এই চিত্রটা লাগবে। ডায়মন্ড আকৃতির এই চিত্রটা তখন তোমার প্রয়োজন হবে। এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এমসিকিউতে প্রায় সময় চলে আসে নিচের কোনটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, মানে নিচের কোন চিত্রটি সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার হয়। এমসিকিউতে প্রায় সময় এই প্রশ্নটা আসে, নিচের কোন চিত্রটি সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার হয়। ঠিক আছে? সেক্ষেত্রে তুমি অবশ্যই বলবা এইটা। আচ্ছা, এরপরে যখন তোমার একাধিক আউটপুট আসবে, একাধিক আউটপুটগুলোকে কানেক্ট করার জন্য একটা কানেক্টর আছে এভাবে, এটাকে বলা হয় কানেক্টর। এটাকে কি বলা হয়? কানেক্টর। যখন একাধিক আউটপুট আসবে ওই আউটপুটগুলোকে কানেক্ট করার জন্য এই চিত্রটা তোমার লাগবে। ঠিক আছে? এরপরে তুমি যে চিত্রগুলো বসাচ্ছ কোনটার পর কোনটা হচ্ছে, কোন স্টেপের পরে কোন স্টেপ, সেটা তোমার দেখাতে হবে। অর্থাৎ ফ্লোটা তোমার দেখাতে হবে, প্রোগ্রামটা শুরু হয়ে কোন দিকে যাচ্ছে। তো ফ্লো দেখানোর জন্য তোমার অবশ্যই অ্যারো চিহ্ন যেগুলো আছে, এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? এই অ্যারো চিহ্নগুলো হচ্ছে মূলত ফ্লো দেখানোর জন্য। অর্থাৎ আমি কি বাম থেকে ডানে যাচ্ছি নাকি উপর থেকে নিচে যাচ্ছি, প্রোগ্রামটা শুরু হয়ে কোন দিকে যাচ্ছে সেটা দেখানোর জন্য অবশ্যই তোমার এই যে অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করতে হবে। অ্যারো সাইন, এটা কিসের জন্য? ফ্লো দেখানোর জন্য। তাহলে আশা করি মনে থাকবে শুরু এবং শেষের জন্য এই চিত্রটা ইউজ হয়,
ইনপুট আউটপুটের জন্য এই চিত্রটা ইউজ হয়, প্রসেস করার জন্য আয়তক্ষেত্র, সিদ্ধান্ত নেওয়ার জন্য এই যে ডায়মন্ড আকৃতির যে চিত্রটা আছে এটা। এরপর একাধিক আউটপুট আসলে ওই আউটপুটগুলোকে কানেক্ট করার জন্য কানেক্টর। তারপরে ফ্লোটা কোন দিকে যাচ্ছে, কোন স্টেপের পরে কোন স্টেপ হচ্ছে সেটা দেখানোর জন্য অ্যারো সাইন। আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো, ঠিক আছে? ওকে, তো এই যে আমরা একটু আগে একটা বিষয় দেখে আসছিলাম, সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম। ঠিক একই সমস্যাটার আমরা এখন ফ্লো চার্ট করব, একটু খেয়াল করো। তাহলে আমরা একটা সমস্যা নিচ্ছি, সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য ফ্লো চার্ট, ঠিক আছে? তাহলে আমরা কিছুক্ষণ আগে হচ্ছে অ্যালগোরিদম করে আসছিলাম। আমরা জানি দুটি সংখ্যা বলতে আমরা এখানে দুইটা চলক নিব, যেহেতু নির্দিষ্ট কোনো মান আমাদেরকে বলে দেয় নাই। আমরা একটা চলক নিলাম এক্স, অন্য একটা হচ্ছে ওয়াই। দুটি সংখ্যার জন্য দুটি চলক আমরা নিলাম। এরপর এই যে যোগফলটা বের হবে সেটাকে অন্য একটা চলকে আমরা রাখবো। সেটার জন্য আমরা একটা সাম চলক কিংবা অ্যাস চলক, যে কোনো একটা চলক আমরা নিব। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ফ্লো চার্ট করব, অবশ্যই চিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা যখন অ্যালগোরিদম দেখছি, অ্যালগোরিদমে দেখে আসছি এই যে এখানে শুরু করি তারপর শেষ করি। তো শুরু করার যে ধাপটা, সেটা যদি ফ্লো চার্টের সাহায্যে আমরা করতে চাই, শুরু করার কাজটা যদি আমরা ফ্লো চার্টের সাহায্যে করতে চাই, আমরা শুরুতে এই চিত্রটা দিব স্টার্ট, এই চিত্রটা দিব স্টার্ট, ঠিক আছে? আমি ইংলিশে করতেছি, তুমি চাইলে বাংলাতে লিখতে পারো। তারপরে আমরা কি করব, এই যে অ্যারো চিহ্ন দিব, অর্থাৎ শুরু হয়ে আমাদের প্রোগ্রামটা নিচের দিকে আসতেছে। তারপর শুরু করার পরে আমরা কি করছিলাম, শুরু করার পরে এই যে ইনপুট নিছি, দুটি চলকের জন্য যে মানগুলো ইনপুট দেওয়া হবে সেগুলো আমরা ইনপুট নিব। তাহলে ইনপুটের জন্য আমরা অবশ্যই এই যে সামান্তরিক যে চিত্রটা আছে সেটা ইউজ করব, ঠিক আছে? এখানে লিখবো ইনপুট এক্স ওয়াই। আচ্ছা, ইনপুট নেওয়ার পরে আমরা কি করলাম, ইনপুট নেওয়ার পরে আমরা প্রসেস করলাম। এই যে 3 নং ধাপে আমরা প্রসেস করলাম। তাহলে আমরা প্রসেস করব, অ্যারো চিহ্ন দিতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ নিচে যাচ্ছি। প্রসেস করার জন্য অবশ্যই আয়তক্ষেত্র। তোমরা যখন বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে বিষয়গুলো তোমাদের ইজি লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে সাম এক্স প্লাস ওয়াই। তাহলে শুরু করলাম, ইনপুট নিলাম সামান্তরিক চিত্রের সাহায্যে। তারপর আমরা প্রসেস করলাম, প্রসেস করার পরে তারপর আমরা আউটপুট দেখাবো। দেখো আউটপুট, এই যে সামের মান প্রদর্শন করি কিংবা সামের মান ছাপাই, তো আমরা আউটপুট দেখাবো, খেয়াল করবে। তাহলে আউটপুট, তুমি চাইলে আউটপুট বলতে পারো অথবা প্রিন্ট বলতে পারো। তারপর আমরা প্রোগ্রামটা শেষ করলাম, ঠিক আছে? তো আশা করি তুমি এই যে প্রোগ্রাম ডিজাইন, হ্যাঁ, আমরা প্রোগ্রাম ডিজাইন করি 3টা বিষয়ের সাহায্যে, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডোকোড। আমরা অ্যালগোরিদম সম্পর্কে আইডিয়া পেলাম, এখানে আমরা দেখলাম কিভাবে আমরা অ্যালগোরিদম করব। তারপর আমরা ফ্লোচার্ট সম্পর্কে আইডিয়া পেলাম, দেখলাম ফ্লোচার্ট 2 প্রকার, একটা সিস্টেম ফ্লোচার্ট, অন্যটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, ঠিক আছে? তো সিস্টেম ফ্লোচার্ট সম্পর্কে জানতে হবে না, বাট প্রোগ্রাম ফ্লোচার্ট সম্পর্কে জানতে হবে। প্রোগ্রাম ফ্লোচার্ট করতে গেলে এই চিত্রগুলো লাগবে, শুরু এবং শেষের জন্য এটা, ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক, এরপর প্রসেস করার জন্য আয়তক্ষেত্র, ডিসিশন নেওয়ার জন্য ডায়মন্ড আকৃতির এই চিত্রটা, কানেক্ট করার জন্য এটা, এরপরে কোন দিকে যাচ্ছি ফ্লো দেখানোর জন্য অ্যারো সাইন, ঠিক আছে?
এরপর আমরা দেখলাম দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য কিভাবে আমাদের ফ্লো চার্ট করতে হবে। তো যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম করব, ওই প্রোগ্রামগুলোর ফ্লো চার্ট অ্যালগোরিদম কেমন হবে সেটা সম্পর্কে আমরা তখন বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, এবার দেখো, প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে আরো একটা বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে সুডোকোড। তো সুডোকোড জিনিসটাকে একটু তোমাদেরকে বলি, সুডোকোড জিনিসটা আসলে কি। ঠিক আছে, তো দেখো, এই যে সুডো যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ, সুডো সুডো যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ, এই সুডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম। সুডো শব্দের অর্থ কি? এই সুডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম। ঠিক আছে, এটা একটা গ্রিক ওয়ার্ড। তো সুডোকোড বলতে বেসিক্যালি বুঝায় ছদ্ম কোড, অর্থাৎ প্রকৃত কোডিং করার পূর্বে জাস্ট তুমি নিজের মতো করে একটা কোড করছো। ফর এক্সাম্পল, তুমি একটা কোড করছো এভাবে, ইনপুট এক্স ওয়াই, তারপরে তুমি এখানে প্রসেস করলা, তারপরে তুমি এখানে আউটপুট দেখালা, প্রিন্ট কিংবা আউটপুট সাম। ঠিক আছে, এখানে মনে করো তুমি স্টার্ট করছিলা, যে স্টার্ট করলা, দুইটা ইনপুট নিলা, তারপর তুমি প্রসেস করলা, আউটপুট দেখাইলা, তারপর শেষ করলা। এই যে নিজের মতো করে তুমি যে একটা রাফ করছো, নিজের মতো করে তুমি যে একটা ইনফর্মাল কোড করছো, ইনফর্মাল কোড মানে প্রকৃত কোডিং করার পূর্বে তুমি যে নিজের মতো করে তুমি কি করছো, ইনফর্মাল কোড করছো, এটাকে বলা হচ্ছে সুডোকোড। ঠিক আছে, এরকম কোডিং করলে কি কোনো আউটপুট আসবে? আসবে না। জাস্ট নিজের মতো করে একটা কোড করা। ওকে, তাহলে এই যে একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আমরা পড়ে আসছিলাম। কয়টা ধাপ? মোট 7টি ধাপ আছে, তার মধ্যে প্রোগ্রাম ডিজাইন সম্পর্কে আমরা বিস্তারিত পড়ছি। এরপরে কোডিং, আমরা থিওরি শেষ হওয়ার পর তখন আমরা কোডিং স্টার্ট করব। এরপরে প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং, এটা একটু বোঝার চেষ্টা করবা, 5 নাম্বারটা। ঠিক আছে, 5 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করবা। প্রোগ্রাম ডিজাইনটা দেখলাম, এরপরে ছিল কোডিং। তো আমরা যখন প্রোগ্রাম স্টার্ট করব তখন সরাসরি কোডিং সম্পর্কে জানবো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 5 নাম্বার, সেটা হলো প্রোগ্রাম টেস্টিং। প্রোগ্রাম টেস্টিং, তো প্রোগ্রাম টেস্টিং জিনিসটা আসলে কি? এই যে তুমি সমস্যাটা নির্দিষ্ট করলা, তারপরে সমস্যাটা সমাধান করার জন্য কি কি ইনপুট লাগবে সেগুলো কিভাবে প্রসেস করবা, আউটপুট কিভাবে দেখাবা, সেই জিনিসটা তুমি বিশ্লেষণ করলা সেকেন্ড পর্যায়ে। তৃতীয় পর্যায়ে আমরা প্রোগ্রাম ডিজাইন করি। আমরা 3টা মাধ্যমে প্রোগ্রাম ডিজাইন করতে পারি: অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। প্রোগ্রাম ডিজাইন করার পরে চতুর্থ পর্যায়ে আমরা কোডিং করি। কোডিং করার পর আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো প্রোগ্রাম টেস্ট করতে গিয়ে যদি কোনো ভুল পাওয়া যায়, সে ভুলটাকে আমরা বলি বাগ। তাহলে একটা প্রোগ্রাম টেস্ট করতে গিয়ে যদি কোনো ভুল পাওয়া যায় সেটাকে আমরা বলি বাগ। আর যখন সে বাগটাকে আমরা সংশোধন করব সেটাকে বলা হবে ডিবাগিং। তাহলে এই কথাটা তোমরা একটু মনে রাখবে। আমরা কোডিং করার পরে প্রোগ্রামটা রান করব, বিভিন্ন ইনপুট দিয়ে যাচাই বাছাই করব প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে কিনা। ফর এক্সাম্পল, আমি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম করলাম, দেখা যাচ্ছে যোগফলের পরিবর্তে গুণফল চলে আসছে। তাহলে আমাদের প্রোগ্রামে ভুল পাওয়া যাচ্ছে, প্রোগ্রামে ভুল আছে, সে ভুলটাকে বলা হবে বাগ। আর যখন সে বাগটাকে আমরা সংশোধন করব সেটাকে বলা হবে ডিবাগিং। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তো এই পর্যন্ত আমরা মূলত আলোচনা করলাম একটি প্রোগ্রামের সংগঠন এবং একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, এই বিষয়গুলো নিয়ে।